হচ্ছে রেফারেন্স দিয়ে যেতে পারি যে হচ্ছে আপনার এটা নিয়ে আলোচনা করুন। মানে উইমেন বা জেন্ডার রিলেটেড যদি কোনো স্টেটমেন্ট দেখেন তাইলেই বুঝবেন যে এটা আসলে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে স্যার লিখতে বলেছে। হ্যাঁ, তো হচ্ছে শুরুতেই দেখবো যে হচ্ছে উইমেনরা আসলে আমাদের সোসাইটিতে যে ডিসঅ্যাডভান্টেজড পজিশনে থাকে মূলত বলছে ইউজুয়ালি তারা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজড পজিশনে আছে ইন দ্য ওয়ার্ক প্লেস। যদি আমরা কম্পেয়ার টু ম্যানের সাথে বা মেইলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বর্তমানেও যদি আমরা দেখি যে হচ্ছে আপনার মেইলের থেকে বা ম্যানের থেকে মূলত হচ্ছে এরা ফিমেলরা বা উইমেনরা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজড পজিশনে আছে ওয়ার্ক প্লেস গুলোতে, নাকি? এবং যদি আমি এই জেন্ডার ইকুয়ালিটির যদি প্রমোশন করতে চাই বা জেন্ডার ইকুয়ালিটি করতে চাই বা দেখতে চাই আমাদের সোসাইটিতে, তাহলে অবশ্যই বলছে যে আমাদের অ্যাটেনশন দিতে হবে উইমেনস নিডস এবং হচ্ছে পার্সপেক্টিভস, এর উপরে আমাদের ফোকাস করতে হবে, এর উপর আমাদের অ্যাটেনশন দিতে হবে। বুঝতে পারছেন? বলছে যে আমরা জানি বর্তমানে এই আধুনিক যুগে এসেও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে হচ্ছে উইমেনরা ফিমেলরা একটা ডিসঅ্যাডভান্টেজড পজিশনে আছেন। এখন এই ডিসঅ্যাডভান্টেজড পজিশনে আছেন, এটা যদি আমরা মানে একটা সাইড থেকে কম্পেয়ার করি যে ওয়ার্ক প্লেসটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে হচ্ছে ম্যানের থেকে উইমেনরা হচ্ছে অনেক বেশি পিছিয়ে আছেন। এখন এই সারাদিন যদি জেন্ডার ইকুয়ালিটি করি, আসলে যদি বাস্তবতায় রূপ দিতে না পারি, সেক্ষেত্রে বলছে যে এই বাস্তবতায় রূপ দেওয়ার জন্য বা হচ্ছে বাস্তব চিত্র ইকুয়াল করার জন্য অবশ্যই আমাদের উইমেন নিডস এবং পার্সপেক্টিভস এর উপর ফোকাস করতে হবে। বুঝছেন বিষয়টা? এখন আমরা দেখব যে হচ্ছে বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন কমিউনিটিতে কিরকম জেন্ডার ডিসক্রিমিনেশন বিরাজ করছে আসলে বর্তমানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, বিভিন্ন দেশ মিলিয়ে, বিভিন্ন কমিউনিটি মিলিয়ে আমরা অ্যানালাইসিস করব যে এদের অবস্থানটা আসলে কি রকম আছে। বুঝছেন? আচ্ছা, তো শুরুতে হচ্ছে ফার্স্ট পয়েন্টটা লেখা আছে মেবি ওখানে যে জেন্ডার অ্যান্ড ইনইকুয়ালিটি। জেন্ডার অ্যান্ড ইনইকুয়ালিটি তো হচ্ছে কথা যদি আমরা কল্পনা করি বা চিন্তা করি, দেখবো যে হচ্ছে ওয়ার্ল্ডস পপুলেশন, যে টোটাল ওয়ার্ল্ডস পপুলেশন আছে তার 50%ই হচ্ছে মেকআপ করছে উইমেনরা, বা হচ্ছে উইমেনরা 50% আছে। তো হচ্ছে ব্যতিক্রমটা কি বলছে, তাদের সোশ্যাল পজিশন, মানে তারা 50% জনসংখ্যার দিক থেকে যদি বিশ্বে আমরা চিন্তা করি ধরি, তাহলে দেখো যে 50% দখল করে আছে উইমেনরা। তোমাদের ক্লাসে কিন্তু 50% থেকেও বেশি, বুঝছো? আস্তে আস্তে বাড়তেছে আরো। তো হচ্ছে যদি আমরা এই বিষয়টা দেখি যে 50% হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে উইমেন বা ফিমেল, তাহলে মানে এর ব্যতিক্রমটা কি? তাহলে ব্যতিক্রমটা হচ্ছে বলছে যে আমরা দেখি যে তাদের সোশ্যাল যে পজিশনটা বর্তমানেও সেই পজিশনটা ইনফেরিয়র টু দ্যাট অফ ম্যান, মানে পুরুষের থেকে ইনফেরিয়র অবস্থানে আছে, একটা নিম্ন অবস্থানে আছে, ইনফেরিয়রিটি, বুঝছেন? ইনফেরিয়র পজিশন। এই যে বললাম যে ইনফেরিয়র পজিশন, এই ইনফেরিয়র পজিশন দ্বারা বোঝাচ্ছে তারা অনেক সময় ধরে কাজ করে, লঙ্গার আওয়ার তারা কাজ করে, তাদের হচ্ছে এডুকেশনাল অপরচুনিটি হচ্ছে খুব কম থাকে, তাদের হেলথ কেয়ার ফেসিলিটিস তারা হচ্ছে তাদের পুয়ার বা তারা কম পাচ্ছে, বা হচ্ছে তারা মানে অনেক সময় দেখবেন যে হচ্ছে উইমেনরা বা আপনাদের বাসার মা বোনরা দেখবেন যে হঠাৎ করে আসলে ডক্টরের কাছে যায় না যতক্ষণ না পারে। ইভেন গ্রামের যারা আছেন তারা তো যেতেই চায় না, যে 200 টাকা খরচ হবে, তার থেকে দেখি না ভালো হয়। মানে এরকম একটা ধ্যান ধারণা নারীদের মধ্যে, ফিমেলদের মধ্যে এখনো আছে। হ্যাঁ,
তারপরে বলছে লেস কন্ট্রোল ওভার দেয়ার লাইফস, তাদের জীবনের উপর তাদের কন্ট্রোলটা খুবই কম। আমি অনেকগুলো বিষয় বলেছি যে আমি যে বলছি যে সোসাইটিতে পুরুষের থেকে তাদের অবস্থানটা সোশ্যাল পজিশনটা হচ্ছে ইনফেরিয়র বিকজ অফ কেন ইনফেরিয়র? কারণ হচ্ছে তারা লঙ্গার আওয়ার কাজ করে, হয়তোবা তারা সেই অনুযায়ী মজুরি পাচ্ছে না, অথবা বলছে তাদের এডুকেশনাল অপরচুনিটি দেশে আছে কিন্তু তাদের জন্য কম। মানে ধ্যান ধারণাটা এখনো ডেভেলপ করছে যে হচ্ছে উইমেনদের বেশি পড়াশোনা করার দরকার নাই, ও এমএ পাস করলেও হচ্ছে, মাস্টার্স পাস করলেও হচ্ছে রান্না বান্না করতে হয়, তা আগেই এই প্র্যাকটিসটা করুক, অসুবিধা কি? হ্যাঁ, তারপরে হচ্ছে যে হেলথ কেয়ার ফেসিলিটিস বলেন, এটা হচ্ছে কম পাচ্ছে। তারপরে লেস কন্ট্রোল ওভার দেয়ার লাইফ, তাদের জীবনের উপর হচ্ছে অনেক বেশি নিয়ন্ত্রণ কম থাকে। নিয়ন্ত্রণ কম থাকে যখন হচ্ছে পরিবারে হচ্ছে মানে বাবা মা থাকে, তখন বাবা হচ্ছে কর্তৃত্বে থাকেন এবং সে নিয়ন্ত্রণ করেন তার মেয়েদেরকে বা হচ্ছে সন্তানদেরকে। দেখা গেছে সেখানে আসলে তার সেই জীবন জীবন বা চলন সবকিছু নিয়ন্ত্রণে থাকে, তার বাবার নিয়ন্ত্রণে থাকে। এর সেকেন্ড স্টেপে আসেন, যদি কোনো রিলেশনে জড়ায়, তাও হচ্ছে ওই যে বয়ফ্রেন্ডের কাছে কর্তৃত্ব চলে যায়। বয়ফ্রেন্ড বলে এখানে যেতে পারবা না, ওইখানে যেতে পারবা না, ওর সাথে ঘুরছো কেন, হ্যাঁ এখানে আজকে এই অনুষ্ঠানে যেতে পারবা না, এই ধরনের বাধ্যবাধকতা চলে আসে। এরপরে আসে হাজবেন্ড, তখন তার কোনো কথাই নেই যে তুমি আমার মানে স্বীকৃত একজন কেউ, স্বীকৃত হলে তো হচ্ছে তুমি আমার কথা অবশ্যই শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। এই যে বিষয়গুলো অর্থাৎ হচ্ছে তাদের জীবনের উপর, তাদের চলন বরণের উপর বা তাদের হচ্ছে লাইফ স্টাইলের উপর অনেক সময় হচ্ছে লেস কন্ট্রোল থাকে, তাদের নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণ থাকে অন্য কারো, বুঝছেন? এখন বলছে যে নারীদের নিয়ে তো কথা বলে মূলত হচ্ছে ফেমিনিস্টরা, তাই না? এখন বলছে যে আপনারা কেমন কথা বুঝেন নাকি বুঝেন না? জি স্যার, স্যার আজকের ক্লাসটা একটু ভালো লাগতেছে। হ্যাঁ, আমি আসলে একই রকম, বুঝছেন, যেদিন টপিকস খারাপ পড়ে ওই দিন আমি খারাপ হয়ে যাই, যেদিন টপিকস ভালো পড়ে ওই দিন ভালো হয়ে যায়। আসলে মানে আমরা তো টপিকস অনুযায়ী, বুঝছেন, আমার তো কিছু করার থাকে না। আচ্ছা, তো আসি, বলছে যে কিছু ফেমিনিস্টরা আছে, ফেমিনিস্ট যারা যারা হচ্ছে উইমেনদের রাইট নিয়ে কথা বলেন, উইমেনদের মানে ড্রব্যাকস নিয়ে কথা বলেন, এরা হচ্ছে ফেমিনিস্ট মূলত। হ্যাঁ, তারা আর্গু করছে যে মার্কসিস্ট সোশিওলজিতে উইমেন না, ওই জেন্ডার এন্ড ইকুয়ালিটিতে আছে। হ্যাঁ, বলছে কিছু ফেমিনিস্টরা তারা হচ্ছে আর্গু করছে যে যদিও উইমেনদের যে আনইকুয়াল ট্রিটমেন্ট মানে অসমতার দৃষ্টিভঙ্গি থেকে দেখা, এটা আংশিকভাবে এক্সপ্লেইন করা হয়েছে মার্কসিস্ট সোশিওলজিতে। বুঝছেন কথা? মার্কসের সোশিওলজিটা কি বলছে যে যেমন ধরেন যে লুকিং এট উইমেনস রিলেশনস টু দা মিনস অফ প্রোডাকশনের সাথে উইমেনদের যে রিলেশনসটা, উইমেনদের যে একটা রিলেশনসটা, সেইটা মার্কসিস্ট সোশিওলজিতে ফোকাস করা হয়েছে। তো ফেমিনিস্টরা আসলে এটা মানে নাই। ফেমিনিস্টরা কি করছে, তারা হচ্ছে মার্কসিস্ট এই যে থিওরি, মার্কসিস্ট যে আর্গুমেন্ট, এইটা তারা রিজেক্ট করছে ইন অল সোসাইটিজ, এবং বলছে যে তারা আর্গুমেন্ট করে বলছে যে না, আসলে উইমেনরা সাবঅর্ডিনেট টু ম্যান, এবং হচ্ছে উইমেনরা আসলে পুরুষের সাবঅর্ডিনেট বা হচ্ছে মেইলের সাবঅর্ডিনেট। ঠিক আছে, এরপরে আসি যে কিছু কৃষি ভিত্তিক সমাজে, ফার্মিং সোসাইটিতে যদি আপনি দেখেন, উইমেন টেক দ্য মেজর পার্ট অফ দ্য ওয়ার্ক লোড, হচ্ছে তারা হচ্ছে মেজর। স্যার কারা বলেছে যে সাবঅর্ডিনেট, মানে বুঝতে পারিনি ব্যাপারটা। মানে হচ্ছে যারা ফেমিনিস্টরা দাবি করছে যে আসলে মার্কসিস্ট সোশিওলজিস্টরা আংশিকভাবে ফোকাস করছে
উইমেনদের কথা আংশিকভাবে বলছে এবং উদাহরণ দিচ্ছে যে সেটা মিনস অফ প্রোডাকশনে যে একটা রিলেশন সেইখানে তাদেরকে আংশিকভাবে দেখিয়েছে। কিন্তু এইটা ফেমিনিস্টরা মেনে নেয় নাই। বলছে যে তারা যে আংশিকভাবে দেখাইছে বিভিন্ন থিওরিতে এটা আসলে উপযুক্ত না বা এটা আসলে মানে সুইটেবল না। তো এরা এই বিষয়টা রিজেক্ট করছে এবং তারা বলছে যে আসলে তারা পুরুষের সাবঅর্ডিনেট। ফেমিনিস্টদের কথাবার্তা। বুঝছেন? বুঝেন নাই? জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা। এবার আসি বলছে যে ফার্মিং সোসাইটিতে উইমেনরা হচ্ছে আপনার বেশিরভাগ ওয়ার্কলোড তারাই করে। ফার্মিং সোসাইটিতে বেশিরভাগ ওয়ার্কলোড তারাই করে এবং বলছে এর জন্য তারা রিটার্নটা খুব কম পায় এবং বলছে যে যদি উদাহরণ দেই তাহলে সোভিয়েত ইউনিয়ন এবং চায়না যেখানে তাদের ক্যাপিটালিস্ট প্রোডাকশন রিলেশনস না থাকা সত্ত্বেও women receive lower wages than men and occupy fewer position of influence. বুঝতে পারছেন আমার কথা? না স্যার। বুঝেন নাই? হ্যাঁ। না স্যার, হ্যাঁ? লাস্টে যাব বললেন। আচ্ছা আচ্ছা আবার আসি প্রথমত আসি যে হচ্ছে ফার্মিং সোসাইটি গুলোতে হচ্ছে উইমেনরা সবচেয়ে বেশিরভাগ বা হচ্ছে মেজর পার্ট অফ দ্য ওয়ার্কলোড তারা নেয়। হচ্ছে আপনি গ্রামে গঞ্জে দেখবেন যে হচ্ছে ফিমেলরা কিন্তু মানে মাল্টি ডাইমেনশনাল ওয়ার্কস করে, বুঝছেন? আপনি দেখবেন যে তারা হচ্ছে ওই অসময়ে হচ্ছে যদি তাদের হাজবেন্ড হাল চাষ করে তাদের জন্য ভাত নিয়েও যায়, আবার দেখবেন দোকান থেকে কিছু কিনেও নিয়ে আসে, আবার দেখবেন যে হচ্ছে ইয়া মানে হচ্ছে মেহমান আসলে আপ্যায়ন করতেছে, রান্না বান্না করতেছে। মানে বিষয়টা হচ্ছে যে ফার্মিং সোসাইটি গুলোতে হচ্ছে আপনি শহরে যদি দেখেন যে একজন মেহমান আসলেই একজন ফিমেল হয়তো বা বাইরে যে তার কাজ বা সেটা সে করবে না, আসলে করে না। হ্যাঁ, এটার জন্য হয়তো বা অ্যাকাউন্টেবল থাকে ওই বাসার হচ্ছে যে কর্তৃত্বে থাকে সে। বাট হচ্ছে গ্রামে গঞ্জে বা ফার্মিং সোসাইটি গুলোতে এটা ব্যতিক্রম হয় আসলে। এই জন্য বলছে যে মানে মেজরিটি অফ দ্য ওয়ার্কলোড আসলে তারাই নেয়, তারাই করে থাকে। মানে মাল্টি ভ্যারাইটি আসলে সব ধরনের কাজ করে তারা, বুঝছেন? সব ধরনের কাজ করে। কিছু নাই বাসা দেখা গেছে কিছু বাজার করে আসলো, এই ধরনের বিষয়ে বলছে যে তারা হচ্ছে ওয়ার্কলোড বেশি করে এবং হচ্ছে অনেক অনেক ফ্যামিলিতে দেখবেন যে হাজবেন্ড থাকে তো বাদাইন্না টাইপ। দেখছেন আপনারা বাদাইন্না বুঝেন? জি স্যার। কাজবাজ আছে না, কাজবাজ করে না, পাঞ্জাবিরি খায়, হ্যাঁ ওই গাছতলা গিয়ে বসে থাকে, কোনো ফ্যামিলির উপর কোনো দায় দায়িত্ব নাই। এইরকম অনেকেই আছেন গ্রামে গঞ্জে। তো সেই ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে উইমেনরা অনেক নারীরা আসলে অনেক ধরনের ভূমিকা পালন করে, মানে মানে বাসার মধ্যে এবং বাসার বাইরে। এই জন্য বলছে মোস্ট অফ দ্য ওয়ার্কলোড তারা নেয় এবং হচ্ছে সেটার বিনিময়ে যে তারা খুব বেশি পাচ্ছে, রিটার্ন পাচ্ছে বা মানে অনেক বেশি কিছু রিওয়ার্ড পাচ্ছে সেটাও না আসলে। তারপরে রিওয়ার্ড তো দেয়ই না, আইসা আরো গালিগালাজ করে যে হচ্ছে টাইম টু টাইম তুমি খাবার দিতে পারলা না কেন, টাইম টু টাইম হচ্ছে এটা করতে পারলা না কেন, মানে এরকম একটা বিষয়। তো বলছে যে অনেক সোসাইটি আছে, যেমন উদাহরণ দিচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন আছে এবং চায়না আছে, যেখানে হচ্ছে উইমেনরা হচ্ছে ক্যাপিটালিস্ট প্রোডাকশন রিলেশনের নাই, ক্যাপিটালিস্ট প্রোডাকশন রিলেশনস এর মধ্যে ডিসঅ্যাপিয়ারেন্স, মানে তারা নাই আসলে। না থাকা সত্ত্বেও বলছে উইমেন রিসিভ লোয়ার ওয়েজেস দেন ম্যান, মানে হচ্ছে উইমেন ওইরকম পজিশনে নাই, তারপরে বলছে যে তারা ম্যানদের থেকে আসলে কম ওয়েজ পায় বা হচ্ছে তারা মানে ফিউয়ার পজিশন অফ ইনফ্লুয়েন্স মানে ইনফ্লুয়েন্সের জন্য ফিউয়ার পজিশন পায়, মানে
ইনফ্লুয়েন্সিয়াল কোনো পজিশনে তারা থাকতে পারে না, এটার কথা বলছে। মানে ডিসঅ্যাডভান্টেজ গুলাই আসলে বুঝতে পারছেন আমার কথাটা, যে উইমেনরা আসলে মানে সোভিয়েত ইউনিয়ন এবং চায়না, হ্যাঁ, যেখানে বলছে ডিসপাইট দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন রিলেশনস, ওইখানে ক্যাপিটালিস্ট প্রোডাকশন রিলেশন ডিসঅ্যাপিয়ারেন্স সত্ত্বেও, মানে ডিসঅ্যাপিয়ারেন্স তো বুঝিনি, যেটা অ্যাপিয়ার হয় না আর কি, দৃষ্টিগোচর হয় না, ওইটা সত্ত্বেও হচ্ছে উইমেন রিসিভ লোয়ার ওয়েজেস, লোয়ার ওয়েজ পায়, আসলে কম ওয়েজ পায়। বেসিক্যালি আসলে তাদেরকে তাদের ডিসঅ্যাডভান্টেজের কথাই বলা হচ্ছে, তারা ওয়েজ পায় কম এবং তারা ইনফ্লুয়েন্সিয়াল কোনো পজিশন তারা দখল করতে পারে না। ইনফ্লুয়েন্সিয়াল কোনটা? ইনফ্লুয়েন্সিয়াল একটা ইনস্টিটিউশন আছে যেখানে একজনকে ওইটা ইনফ্লুয়েন্স করতে পারে, বাট উইমেনরা কম্পারেটিভলি ম্যান ওই পজিশনে নাই, আছে বাট হচ্ছে কম্পারেটিভলি লেস। বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা, কিছু কিছু ফেমিনিস্টরা আছে, তারা সাজেস্ট করছে যে আসলে রিয়েল প্রবলেমসটা আসলে কোথায়। তারা সাজেস্ট করছে রিয়েল প্রবলেমসটা আসলে পেট্রিয়ার্কিতে। বুঝছেন কথা? ওই যে সেই ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আসল জায়গায় চলে আসছি আমরা। হ্যাঁ, তারা বলছে যে রিয়েল প্রবলেমটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে হবে পেট্রিয়ার্কি, পিতৃতন্ত্র নাকি। এখানে বলছে যে জেনারেল যে একটা রিলেশনশিপস আছে যেখানে উইমেনরা আসলে সাবঅর্ডিনেট থাকে টু ম্যান ইন অল প্লেসেস অল টাইম। বুঝছেন কথা? বুঝেন নাই? আচ্ছা, এই হচ্ছে আপনার জেন্ডার অ্যান্ড ইনইকুয়ালিটি। কেন ইনইকুয়ালিটি তাইলে এটা নিয়ে তো আলোচনা করলাম। হ্যাঁ, এইসব কারণে ইনইকুয়ালিটি। সেকেন্ড আসেন উইমেন অ্যাজ কনজিউমার্স অ্যান্ড প্রোডিউসার্স। উইমেন অ্যাজ কনজিউমার্স এবং প্রোডিউসার্স। আচ্ছা, বলছে উইমেনরা প্রোডিউসার হিসেবে, এটা এখন দেখবো কেন বলা হচ্ছে যে যদি আমরা উইমেনদের পজিশনটা মানে সাবঅর্ডিনেট পজিশনটার দিকে তাকাই, তাইলে দেখবো যদি আমরা এডুকেশনাল অপরচুনিটির কথাই ধরি, মানে পুরুষের সাথে যদি আমরা কম্পেয়ার করি যে এডুকেশনাল অপরচুনিটিস, তাহলে দেখবো যে হচ্ছে আসলে তারা সাবঅর্ডিনেট পজিশনে আছেন বা সেই অবস্থানটাতে নাই। এবং বলছে যে বেসিক যেই সমস্যা, যে ফান্ডামেন্টাল যে সমস্যাটা, সেটা হচ্ছে যে যে উইমেন ফেস করে তাদের অ্যাপারেন্ট ইনভিজিবিলিটি, বলছে যে উইমেন ফেস করে তাদের অ্যাপারেন্ট ইনভিজিবিলিটি দ্যাট দে আর এক্সপেরিয়েন্স often assumed to describe by statistics dealing with men। অর্থাৎ যদি আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখতে চাই যে হচ্ছে এই এডুকেশন সিস্টেমটার সাথে আসলে মানে নারীদের দূরত্ব বা হচ্ছে পুরুষের দূরত্ব কতটুকু, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে হচ্ছে ম্যানের সাথে উইমেন, মানে এডুকেশনাল সাইডটার থেকে যদি আমরা কম্পেয়ার করি, যদি এখন বাড়তেছে, বাট তারপরেও হচ্ছে বলছে যে এই সাইডটাতে যদি আমরা কল্পনা করি তাহলে দেখবো যে মানে আপনার উইমেনদের যে বিষয়টা বা উইমেনদের যে পজিশনটা সেটা ইনভিজিবল, একদম চোখেই পড়বে না, এরকম একটা বিষয় হবে। এবং বলছে যে less educated women are to be able to make their views and feelings public। আচ্ছা, less educated women are to be able to make their views and feelings public।
less educated women are to be able to make their views এবং feelings public. আচ্ছা, যারা হচ্ছে কম শিক্ষিত উইমেন তারা হচ্ছে তাদের ভিউটা এবং ফিলিংসটা পাবলিক করতে সক্ষম না আসলে জানি না, সক্ষম না হওয়া উচিত আসলে, কারণ যারা হচ্ছে লেস, হয়তো আমার নোটস তৈরিতে হচ্ছে ল্যাকিংস থাকতে পারে এখানে, একটু নট হয়তো ইউজ করি নাই। আচ্ছা, লেস এডুকেটেড উইমেন যারা, তারা মূলত হচ্ছে বলছে তাদের ভিউজটা বা ফিলিংসটা পাবলিক করতে সক্ষম আসলে মনে হচ্ছে না সক্ষম, কারণ যারা হচ্ছে লেস এডুকেটেড থাকে তারা হচ্ছে আরো মানে আনএবল থাকে আসলে। কারণ আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি আপনার বদলাবে, আপনার ভিউজটা বা আপনার মানে সিচুয়েশনটা আপনি বদলাতে পারবেন। বাট যারা লেস এডুকেটেড তারা আরো হচ্ছে মানে ইনফেরিয়র পজিশনে থাকে আসলে। এভাবে বলছে যে যারা স্যার আসলে এখানে কি আর নট টু বি এবল হবে নাকি আর টু বি এবল হবে? তারা কি ফিলিংস শেয়ার করতে সক্ষম না সক্ষম না? মেবি আমার এখানে হচ্ছে এবল লেখা, বাট হচ্ছে মিলছে না তাহলে মানে আইডিয়াটা। কারণ হচ্ছে যারা হচ্ছে তোমার লেস এডুকেটেড তারা তো আসলে তাদের ভিউটা বা ফিলিংসটা মানে আরো কম শেয়ার করতে পারে, বা হচ্ছে পাবলিকলি তারা হচ্ছে কম কথা বলতে পারে, কম ভয়েস রেজ করতে পারে, এরকম একটা বিষয়। সেক্ষেত্রে আনএবল হওয়ার কথা, হ্যাঁ, বা হচ্ছে নট এবল হওয়ার কথা। হ্যাঁ, তো বলতে যে আসলে এখানে স্যার আপনি যে শীটটা প্রোভাইড করছেন ওটার পিডিএফ এ লেস লাইকলি তারপরে হলো তার এবল কথাটা আছে, তার মানে তো এটা নেগেটিভ অর্থে ইউজ হবে, তাই না? রাইট লেস লাইক, ওই যে বলছি যে আমি হয়তো বা মানে ইয়ে করছি, কারণ হচ্ছে আমার এখানে তো সেন্টেন্সের সাথে আমার ভাব মিলতে হবে, বুঝেন না? ভাব না মিললে তো হবে না। তো হচ্ছে আনএবল বা লেস লাইকলি, হ্যাঁ, এরকম হচ্ছে তারা আসলে পারে না। তো এইখানে যে বিষয়টা বলছে, তাহলে লিটারেসি বা সাক্ষরতা বা এডুকেশন একটা ইন্ডিকেটর যে তারা আসলে তাদের সোসাইটিতে তাদের প্রয়োজন বলেন, তাদের হচ্ছে ভিউজ বলেন, কতটুকু তারা তাদের এবিলিটিটা প্রুভ করতে পারে। এটার জন্য তাদের কিন্তু প্রয়োজন হচ্ছে শিক্ষাটা, সাক্ষরতা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এখন? যে যদি উইমেনরা যদি হচ্ছে লেস এডুকেটেড থাকে, কম শিক্ষিত থাকে, তাহলে তারা হচ্ছে আনএবল হবে, তারা আসলে বা হচ্ছে লেস এবল হবে, কারণ তারা হচ্ছে ইয়ে করতে পারবে না, ওইভাবে হচ্ছে ফেস করতে পারবে না কোনো কিছু, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারবে না, বা মানে এই যে বিষয়গুলো। বাট হচ্ছে তাহলে বিষয়টা দাঁড়াইলো কি, যাদের যদি মানে স্বাক্ষর জ্ঞান থাকে বা লিটারেসি রেট অনেক বেশি থাকে ফিমেলদের মধ্যে, তাহলেই কিন্তু তারা ভয়েস রেজ করতে পারবে। একজন উইমেন হচ্ছে দেখবেন যে কনফ্লিক্টিং সিচুয়েশনে কখন যায়, যখন একটা উইমেন সচেতন, তখন কিন্তু ধরেন যে হাজবেন্ড মানে নির্যাতন করছে বা শ্বশুর শাশুড়ি নির্যাতন করছে, তখনই কিন্তু সে ভয়েস রেজ করতে পারে। বাট যখন সে এডুকেটেড না, তখন কিন্তু ভয়েস রেজ করার তার কোনো মানে ওয়ে থাকে না, তখন কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট ওয়ান, মানে একদম হাজবেন্ডের উপর বা পরিবারের উপর পুরোটাই হচ্ছে তাকে নির্ভর করতে হয়। বুঝছেন কথা? তো এই জন্য বলছে যে লিটারেসি হচ্ছে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে, যেখানে বলছে যে সোসাইটিতে যে তাদের অবস্থান বলেন, তাদের প্রয়োজন বলেন, বা তাদের সফলতা বা তাদের এবিলিটি প্রুফ করার জন্য হচ্ছে আপনার লিটারেসি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে আসি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি গুলোতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট সোসাইটিতে তিনটা মেইন ফর্মস আছে, যেটা হচ্ছে প্রোডাক্টিভ, অ্যাক্টিভলি দ্যাট গিয়ার টু গুডস দ্যাট উইল ডিরেক্টলি ইউজড। আচ্ছা, এখানে হচ্ছে একটা হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্স দাঁড় করিয়েছিলাম, এটা একটু অ্যাভয়েড করি। আমি চলে যাই হচ্ছে উইমেন অ্যান্ড ডেভেলপমেন্টে। উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট 3 নম্বর পয়েন্টটাতে যাই, উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট।
এখানে দেখানো হচ্ছে যে উইমেন এবং ম্যান কাজের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট হয়, তাদের কাজটা আসলে ভিন্ন হয়, স্ট্যাটাসটা এই কাজটা ভিন্ন হওয়ার ফলে তাদের স্ট্যাটাসটাও কিন্তু আসলে ভিন্ন হয়ে যায়। এখন বলছে যে আপনার হচ্ছে একটা হচ্ছে ডিভিশন অফ লেবার এবং হচ্ছে একটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। এই দুইটা হচ্ছে মানে একটা আরেকটার সাথে সম্পর্কিত, একটা আরেকটার সাথে সম্পর্কিত। বুঝতে পারছেন যে নারীরা বা পুরুষরা হচ্ছে কাজ করে বিভিন্ন অর্গানাইজেশনসে বা বিভিন্ন ওয়ার্ক প্লেসে, সেখানে হচ্ছে তাদের কাজের উপর বেস করে হচ্ছে তাদের স্ট্যাটাসটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক না? আপনি ধরেন যে হচ্ছে মাস্টার্স পাশ করলেন, আপনি কিছুই করছেন না, একটা সময় গিয়ে কিন্তু আপনি সবকিছু ভুলে যাবেন, বা আপনাকে সেই গৃহিণী হিসেবেই হচ্ছে ট্রিট করা হবে। আপনি বড়জোর বলতে পারবেন যে আমি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি, এই আর কিছু না। বাট আপনার সে জব করে, একজন ফিমেলও যদি জব করে তাহলে কিন্তু তার অবস্থানটা পরবর্তী লাইফটা কিন্তু সে আসলে যে একটা শিক্ষিত এক নারী, সে সচেতন একজন নারী, সে তার অবস্থানটা তৈরি করেছে, এটা কিন্তু সবার কাছে ভিজিবল হয়ে যায়, বুঝছেন? তো বলছে যে এই যে ডিভিশন অফ লেবারটা এবং হচ্ছে স্ট্যাটাসটা, এই দুইটা বিষয় হচ্ছে ক্লোজলি রিলেটেড একটা আরেকটার সাথে। তো এভাবেই বলছে যে এরকম যে বিভিন্ন জায়গায় কাজ করা, ডুইং ডিফারেন্ট ওয়ার্ক ফ্রম ম্যান থেকে যে বিভিন্ন জায়গায় ম্যানরা বিভিন্ন জায়গায় কাজ করে এবং উইমেন আর ট্রিটেড ডিফারেন্টলি, অর্থাৎ হচ্ছে একই কথা যে হচ্ছে এই যে খাওয়া বা ডিফারেন্টলি ট্রিট করা, এই যে ডিফারেন্টলি ট্রিট করা বলছে যে এই যে ডিফারেন্ট ট্রিটমেন্ট, এটা হচ্ছে আমাদের রেজাল্ট অফ দ্য ডিফারেন্ট ভ্যালু, মানে ভিন্ন ভিন্ন ভ্যালু ডিসক্লোজ করে, এটা দ্বারা প্রকাশ করে। যেমন বলছে তাদের যে ওয়ার্ক প্লেসে যেটা আমরা দেখি মূলত হচ্ছে কি যে হচ্ছে তাদের যে কাজগুলা বিভিন্ন জায়গায় কাজ করে পুরুষরা বা হচ্ছে নারীরা, হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায় তারা কাজ করে, এইটা মূলত হচ্ছে আবার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা হয়, ডিফারেন্ট ভ্যালু দিয়ে ট্রিট করা হয় তাদের ওয়ার্ক প্লেস গুলোতে আসলে। এবং বলছে যে উইমেনদেরকে হচ্ছে এফেক্টেড করা হয় by development stems from their invisibility to planners and politicians, অর্থাৎ যারা পলিটিশিয়ানস আছে বা যারা প্ল্যানার্স ইনভিজিবল করে রাখা হয় উইমেনদের, বা দেখানো হয় যে আসলে চোখে পড়ে না এমন একটা বিষয়। এখন বলছে যে এই যে তারা অনেক সময়টাতেই দেখা যাচ্ছে যে সমাজে তারা অনেক বেশি কাজ করে, থার্ড ওয়ার্ল্ড নেশনস গুলোতে, তারা রুরাল এরিয়াতে অনেক বেশি কাজ করে। তো বলছে যখন ডেভেলপমেন্ট প্ল্যানস করা হয় তখন আসলে এই বিষয়টা একদম ভুলেই যাওয়া হয় যে তারা আসলে অনেক অ্যাক্টিভলি কাজ করে, তারা বেশিরভাগ সময়টাতেই তারা পরিবারে শ্রম দেয়, পরিবারের বাইরেও কাজ করে। এই বিষয়গুলোকে আসলে যারা প্ল্যানিং করে, যারা পলিসিতে আছে বা যারা হচ্ছে মানে পলিটিশিয়ানস আছে, এদের দ্বারা আসলে ইনভিজিবল থাকে সবসময়, চোখে পড়ে না আসলে। মানে একজন উইমেন বাসায় কাজ করছে সারাদিন, চোখে পড়ে না, কিন্তু আপনারও চোখে পড়ে না, আমারও চোখে পড়ে না। মানে এটা হচ্ছে একটা সিস্টেম যে হচ্ছে বাসায় কাজ করবে, রান্না বান্না করবে, এটা আসলে কারো চোখে পড়ে না। বিষয়টা কথা হচ্ছে পলিসি মেকার আছে, যারা প্ল্যানার আছে, তাদের কাছে আসলে উইমেনদের কাজগুলা ইনভিজিবল থেকে যায়, তাদের কাছে ইনভিজিবল থেকে যায়। এবং বলছে যে এক্সাম্পল হিসেবে বলছে যদি আমরা গ্রামীণ সোসাইটির দিকে তাকাই, সেখানে দেখবো যে ওই যে আগে বলছি যেটা যে তারা লং আওয়ার কাজ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে তাদেরকে ওই ধরনের মানে কি বলে ওই ওই পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে আসলে দেখা হয় না। বলছে যে
বলছে যে উইমেনদের কথাটা বললাম যে তারা আসলে বাসার ভিতর বেশি কাজ করে এবং হচ্ছে তারা বেশি সুযোগ সুবিধা পায় না এবং যারা হচ্ছে প্ল্যানার আছে বা যারা হচ্ছে আপনার পলিসি মেকার আছে তাদের চোখে আসলে ইনভিজিবল থেকে যায়। বাট বলছে অল্টারনেটিভলি হচ্ছে যদি কোনো নতুন জায়গা জমি থাকে এগুলা পুরুষদের দ্বারাই হচ্ছে পরিষ্কার করা হয় বা ফসলাদি উৎপাদন করানো হয়, হ্যাঁ, এবং হচ্ছে যে টাকা পয়সার যেই ব্যাপারটা সেইটাও মূলত হচ্ছে রিসিভ করে মেইলরা। অথচ দেখেন কৃষির যেই উদ্ভাবন করেছিল কিন্তু উইমেনরা নাকি। তো বলছে যে এখন সেটা কি হচ্ছে যে উইমেনরা বাসায় কাজ করবে আর এই যে ফসল ফলাচ্ছে ম্যানরা, ফলে হচ্ছে টাকার যেই অংশটা, টাকার যেই পোর্শনটা সেটা চলে যাচ্ছে পুরুষের হাতে। ফলে কি হচ্ছে যে দিনে দিনে তার এগ্রিকালচারাল এক্সটেনশন হচ্ছে বা সার্ভিস গুলা বাড়াচ্ছে, পুরুষের সফলতা আসতেছে, বাট হচ্ছে উইমেনরা কিন্তু পিছিয়ে পড়ছে। আর বলছে যে অনেক কেসই আমরা দেখবো যে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্কস টু ফার্দার ডিসঅ্যাডভান্টেজ উইমেন। মানে যে ডেভেলপমেন্ট আসলে হচ্ছে, যে ডেভেলপমেন্টটা আসলে করা হচ্ছে সেটা আসলে উইমেনদের অ্যাডভান্টেজ পজিশনের জন্য না, এটা আসলে ফার্দার ডিসঅ্যাডভান্টেজ উইমেন। মানে হচ্ছে এটা বোঝাতে যাচ্ছে যে পুরুষরা চাষাবাদ করছে, পুরুষরা টাকা অর্জন করছে, আবার সেটা রিইনভেস্ট করা যেটাকে বলে, সে রিইনভেস্ট করছে ইন্ডাস্ট্রিতে বা কৃষি আবাদই বলেন না কেন। ফলে উইমেনদের পজিশনটা কিন্তু আবার সেই নড়বড়িয়ে হচ্ছে বা উইমেনরা, কারণ ওই কৃষির আবাদের সাথে তো পুরুষরাই যুক্ত, সেখানে তো নারীরা না। বুঝছেন আমার কথাটা? সেখানে তো পুরুষরাই যুক্ত, সেখানে তো নারীরা না। সুতরাং যদি ডেভেলপমেন্ট দেখি, যে ডেভেলপমেন্টটা হচ্ছে দিন দিনে, সেটা বলা হচ্ছে যে এটা আসলে ফার্দার ডিসঅ্যাডভান্টেজ উইমেন, মানে সেটা আসলে উইমেনদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, ড্রব্যাকস। বুঝতে পারছেন? বুঝছেন? আচ্ছা, এরপরে আসি সোশিওলজিতে। আপনাদের সোশিওলজিতে সেক্স ডিসক্রিমিনেশনটা কি ধরনের আসলে, হ্যাঁ, সেটা যদি একটু দেখি। যে এখানে বলা হচ্ছে যে সোশিওলজিতেও সেক্স ডিসক্রিমিনেশন আছে আর কি। আপনারা অনেক হচ্ছে থিওরিস্টদের নাম জানেন, পুরুষ থিওরিস্টদের নাম জানেন, মেল। নারী কয়জনের নাম জানেন বলেন তো? মেবি একটাও জানি না। মেবি একটা জানেন না, রাইট? থাকলেও দুই একজন আছেন আর কি, বুঝছেন? এটাই ডিসক্রিমিনেশন, এটাই হচ্ছে ডিসক্রিমিনেশন, বুঝছেন? এখানে বলছে যে, এটা বলা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে সোশিওলজি থিওরিস্ট কারা কারা, আপনি একটা 10 জনের নাম বলবেন, যেখানে সব পুরুষ, একজন নারী নেই, বুঝছেন? তো সেইটা বলছে যে women experience discrimination when consuming and when producing। আমরা অলরেডি বুঝতে পারছি বা জানতে পেরেছি যখন উইমেনরা আসলে ডিসক্রিমিনেশনের শিকার হয়, কখন বলছে যখন তারা কনজিউম করে, যখন তারা প্রোডিউস করে, যখন তারা প্রোডিউস করে নাকি, এবং less likely to consume education at the same rate as men। অর্থাৎ হচ্ছে তারা হচ্ছে এডুকেশনটা কম কনজিউম করতে পারে যদি আমি পুরুষের সাথে আমি কম্পেয়ার করি নাকি। এখন বলছে স্যার এটা কোনটা পড়াচ্ছেন? 2 নাম্বার সেক্স ডিসক্রিমিনেশন ইন সোশিওলজি, 4 নাম্বার। মানে আগের কথা সূত্র ধরে একটু কথা বলতেছি। মানে এর আগের পয়েন্টটাতে কি ছিল 3 নম্বরে? আরে না, আগের না, 2 নম্বরে ছিল না কনজিউমার প্রোডিউসার, সেখান থেকে যে হচ্ছে উইমেনদের যে ডিসক্রিমিনেশনটা আসলে, মানে আমি সেক্স ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলছি না। তো বলছে এই যে উইমেন যে এক্সপেরিয়েন্স তারা মানে এক্সপেরিয়েন্স অর্জন করে, মানে ডিসক্রিমিনেশনের এক্সপেরিয়েন্স অর্জন করে, যখন আমরা দেখি তারা হচ্ছে
কনজিউম করতেছে বা যখন তারা প্রডিউস করে, তারা হচ্ছে এডুকেশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, পুরুষের চেয়ে তারা হচ্ছে লেস লাইকলি টু কনজিউম এডুকেশন। তারা হচ্ছে এডুকেশনটা কম কনজিউম করতে পারে, মানে পার্টিসিপেট কম, মানেই হচ্ছে তারা হচ্ছে পিছিয়ে আছে। এটি তো এক ধরনের ডিসক্রিমিনেশন, তাই না? আমার হচ্ছে যে যদি বলছে যে we all including many women tend to look at society through the eyes of men, যদি আমরা পুরুষের চোখ দিয়ে, পুরুষের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আমাদের সোসাইটিকে একটু দেখতে চেষ্টা করি, তাহলে দেখবো যে মেল সোশ্যাল সায়েন্টিস্ট have tended not to write about women, তারা যে অনেক বেশি উইমেন নিয়ে লেখে সেটাও না, বলছে তারা যে অনেক বেশি উইমেনদের নিয়ে লেখে সেটাও না। হ্যাঁ, তারপরে বলছে যে যদি আমরা মানে এক্সেপশনাল কেস হিসেবে ধরি, বলছে মার্গারেট মিড, উনি হচ্ছে আপনার সোশিওলজিস্ট, উইমেন একজন সোশিওলজিস্ট, মনে থাকবে মার্গারেট মিড? হ্যাঁ, পড়ছেন মনে হয়, হয়তো আপনারা ভুলে গেছেন, পড়ছেন এর নাম কোনো? স্যার স্পেলিংটা বলেন। স্যার মনে হয় হ্যাঁ, স্পেলিংটা MARGARET, মার্গারেট MEAD, মার্গারেট মিড। ইনি নারী সোশিওলজিস্ট। হ্যাঁ হ্যাঁ, একজন নারী সোশিওলজিস্ট, মোটামুটি একজন নোটেবল আর কি, বুঝছেন? হ্যাঁ, ওনার নাম হচ্ছে মনে রাখবেন, আর নয়তো আপনাদের জন্য এটা একটা কলঙ্কিত অধ্যায়। হ্যাঁ, যদি এই নাম মনে না রাখতে পারেন, আমি ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করবো এটা, যদি আপনাদের সাথে কখনো আমি ভাইভাতে যদি দেখা হয় আমার, বুঝছেন? মনে রাখবেন। আচ্ছা, তো বলছে যে very few women sociologists interested in the third world. থার্ড ওয়ার্ল্ডে হচ্ছে খুব কম উইমেনরা হচ্ছে ইন্টারেস্টেড, এবং যদি আমরা টোটাল পিকচারটা দেখি তাহলে বলছে যে these societies are usually men's pictures, মানে এইসব সোসাইটিতে মানে পুরুষের পিকচারটাই, পুরুষের ইমেজটাই আমাদের চোখে পড়ে, মানে উইমেনদের ব্যাপারটা আসলে এখানে ইয়ে হয়ে গেছে, মানে ইনভিজিবল আসলে। বলছে যে একজন মেল সোশিওলজিস্ট is likely to spend most of his time talking to men. একজন মেল সোশিওলজিস্ট তার জীবদ্দশায় বেশিরভাগ সময় সে পাস করে মানে পুরুষের কথাবার্তা বলে, পুরুষের গুণকীর্তন করে আসলে। হ্যাঁ, যেখানে বলছে উইমেন অ্যান্ড ম্যান লিড ভেরি সেপারেটেড লাইফস, যেখানে হচ্ছে মানে অবশ্যই আলাদা আলাদা ভাবে কথা বলা উচিত ছিল, কারণ তারা হচ্ছে মেলরা এবং ফিমেলরা আলাদা আলাদা লাইফ লিড করে। বুঝতে পারছেন, একটা ডিসক্রিমিনেশন আছে, সোশিওলজি তো একটা ডিসক্রিমিনেশন আছে, ব্যতিক্রম শুধু আমাদের ডিপার্টমেন্টে। বুঝেন নাই? আমাদের ডিপার্টমেন্টের অনেক নারী শিক্ষক আছে না, সেটা বলছি যে ব্যতিক্রম শুধু আমাদের ডিপার্টমেন্টে। আচ্ছা, এরপরে আসি সেক্স অ্যান্ড জেন্ডার। আচ্ছা, সেক্স অ্যান্ড জেন্ডার তো মনে হয় পারার কথা, আমি আগেই অনেকবারই বলেছি মনে হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, সেক্সটা হচ্ছে আবারও বলতেছি যে বায়োলজিক্যাল একটা বিষয়, এটা ডিসক্রাইব করে ফিজিক্যাল ডিফারেন্সেস বিটুইন পিপল বা বিটুইন ম্যান অ্যান্ড ফিমেল, এর যে বায়োলজিক্যাল ডিফারেন্স সেইটা হচ্ছে ডিফাইন করে। আর জেন্ডার হচ্ছে সোশিওলজিক্যাল একটা টার্ম, ইট ডিসক্রাইবস ডিফারেন্সেস ইন সোশ্যাল বিহেভিয়ার, মানে হচ্ছে মানে জেন্ডারটা হচ্ছে মানে মেল এবং ফিমেলকে কতটুকু সিগনিফিকেন্স দেয়া হচ্ছে, তাদের গুরুত্ব কতটুকু আসলে সোসাইটিতে, সেটি হচ্ছে জেন্ডার নাকি? এবং বলছে এটা একটা সিগনিফিকেন্ট একটা ডিস্টিংশন, বিকজ we tend to confuse the two, and in this confusion to assume that social differences are caused by physical differences, মানে
বলছে যে আমরা অনেক সময় আসলে ভুলে যাই এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য করতে। মানে এই জেন্ডার এবং হচ্ছে কে সেক্স, এই দুইটা বিষয়ের মধ্যে হচ্ছে আমরা পার্থক্য করতে ভুলে যাই যে আসলে সেক্স হচ্ছে বায়োলজিক্যাল এবং একটা হচ্ছে সোশ্যাল সিগনিফিকেন্স। এবং এই সোশ্যাল সিগনিফিকেন্সের দিকে যদি আমি তাকাই, আমি যদি জেন্ডারের দিকে তাকাই, তাহলে দেখবো এই জেন্ডারটা আসলে ভেরি করে বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন কালচারে, বিভিন্ন দেশে এটা ভেরি করে, বুঝছেন? আচ্ছা, তো ভেরি করে এবং বলছে যে জেন্ডার হচ্ছে is part of our culture rather than part of our biology। বলছে বায়োলজির থেকে বরং হচ্ছে এটা আমাদের কি আমাদের সংস্কৃতির একটা অংশ। কারণ হচ্ছে দেখেন যে আপনি জেন্ডারটা যে ডিফারেন্স হয় সেটা হচ্ছে একজন উইমেনকে, একজন ফিমেলকে বাংলাদেশে যেভাবে ট্রিট করা হয়, ইউএসএ সেভাবে ট্রিট করা হয় না, বা অস্ট্রেলিয়াতে সেভাবে ট্রিট করা হয় না, বা কানাডাতে সেভাবে ট্রিট করা হয় না। বুঝতে পারছেন? তাহলে এটা কি ভিন্ন ভিন্ন না? ভিন্ন ভিন্ন না? আপনি বাংলাদেশের দিকে তাকান, গ্রামের একটা নারী, তার যে মানে বাধা বিপত্তি, এবং শহরে যারা শিক্ষিত একটা ফ্যামিলি, তাদের বাধা বিপত্তি এক না, কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু ভিন্ন আসলে, বুঝছেন? ট্রিটটা কিন্তু তাদের ভিন্ন, সেটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আসি ন্যাচারালাইজেশন। এরপর হচ্ছে ন্যাচারালাইজেশন। ক্লাস শেষ হবে স্যার 6 নাম্বার জেন্ডার এন্ড পলিটিক্স এটা বাদ আছে তো? জি স্যার 6 নাম্বারটা বাদ আছে। 6 নাম্বারটা বাদ আছে। 6 নাম্বারই হচ্ছে ন্যাচারালাইজেশন, 7 নাম্বার আছে জেন্ডার এন্ড পলিটিক্স। হ্যাঁ, আসতেছে, অসুবিধা নেই। তো মানে আমি লেখার সময় একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, বুঝছেন? আর কিছু না, পরে দেওয়ার কিছু নাই। ন্যাচারালাইজেশন বলছে যে biological theories of human social behavior serve the interests of men। মানে হচ্ছে পুরুষের ইন্টারেস্টকে সার্ভ করে। যেখানে বলছে উইমেনরা they are biologically more suited to such work, being fast, delicate এবং accurate in their work, they are cheaper to employ because they are unskilled or semi-skilled, that they have poorer education and they are not protected by labor legislation। আচ্ছা, ন্যাচারালাইজেশন অর্থাৎ বলছে ন্যাচারালি হচ্ছে যে মানে বায়োলজিক্যাল যে সোশ্যাল বিহেভিয়ারটা সার্ভ করে পুরুষের ইন্টারেস্টটা, পুরুষের মানে ইন্টারেস্টের উপর তারা এমফাসাইজ করে। এবং উইমেনদের যেখানে বলা হচ্ছে যে তারা কিছু কিছু ওয়ার্কের জন্য, কিছু কিছু কাজের জন্য তারা খুব মানে বেস্ট সুইটেবল, এক কথায় বুঝছেন, বায়োলজিক্যালি মোর সুইটেড এবং বিং ফাস্ট, তারা ডেলিকেট এবং তাদের কাজে তারা খুব একুরেট। এটা সত্ত্বেও বলছে যে তারা মানে হচ্ছে বলছে যে তারা চিপার টু এমপ্লয়ি, মানে যখন তারা কাজ করতে যায় তারা হচ্ছে তাদের ওয়েজটা অনেক কম পায়, বা তাদেরকে বলা হচ্ছে যে তারা আনস্কিলড অথবা সেমি স্কিলড। হ্যাঁ, অথবা বলছে যে দে হ্যাভ পুর এডুকেশন, উইমেনদের হচ্ছে পুর এডুকেশন আছে, এবং দে আর নট প্রোটেক্টেড বাই লেবার লেজিসলেশন, মানে শ্রম যে আইন আছে সেটা তারা অনেক বেশি প্রোটেক্টেডও না, তারা অনেক বেশি সংরক্ষিত না, যে উইমেনদের এত টাকা স্যালারি দিতে হবে বা এইটা করতে হবে ওইটা করতে হবে, এই জন্য যে অনেক বেশি আইন তৈরি হয়েছে সেটাও না। অর্থাৎ হচ্ছে মানে ন্যাচারালি হচ্ছে এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে, বলছে যে যেখানে উইমেনরা আসলে ভিকটিমাইজড বা তারা ভিকটিম, তারা আসলে কম্পারেটিভলি মেলদের তুলনায় তারা হচ্ছে অনেক বেশি
ভিক্টিমাইজ আসলে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে। এটাই হচ্ছে ন্যাচারালাইজেশন। এরপর হচ্ছে জেন্ডার অ্যান্ড পলিটিক্স। জেন্ডার অ্যান্ড পলিটিক্স, এইখানে বলা হচ্ছে যে জেন্ডার যে রোলটা সেটা হচ্ছে কালচারাল। জেন্ডার রোলসটা হচ্ছে কালচারাল। এখন হচ্ছে যে এই চেঞ্জটা হচ্ছে মূলত পলিটিক্যাল অ্যাক্টিভিটি। আমি এখানে একটু একটু কথা বলি যে হচ্ছে যখন যেসব উইমেনরা বা যেসব নারীরা হচ্ছে রাজনীতিতে আসে, দেখবেন তারা একটু ভুল করলেই না হচ্ছে ভাইরাল হয়ে যায়, তারা একটু ভুল করলেই না এটা হয় ওইটা হয়। অথচ পুরুষরা কিন্তু অনেক বেশি যে তাদের উপর কেউ ফোকাস করে না। এই জন্য একদম ওই যে মানে ইলেকশনের সময় কি জানি শুনেছিলাম যে ডেইজি আপার 2 নয়ন কত জানি উন্নয়ন, মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই স্লোগান আপনারা শুনেন নাই ফেসবুকে যে ডেইজি আপার 2 নয়ন, ঢাকার কত জানি উন্নয়ন? হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে যে তারা একটা কিছু করলে আসলে তারা ভাইরাল হয়ে যায় বা তাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে। কারণ হচ্ছে ডেভেলপমেন্টে যদি উইমেনদের পজিশনটা আমরা দেখি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা দেখবো যে আহ, আহ, আসলে উইমেনরা হচ্ছে অনেক বেশি পিছিয়ে আছে নারীদের তুলনায়। এখন আপনারা আবার কোয়েশ্চেন করতে পারেন, স্যার আমাদের প্রধানমন্ত্রী তো নারী, একজন নারী থাকলে আসলে হয় না, বুঝছেন? তো হচ্ছে বলছে যে পলিটিক্সটা হচ্ছে is about gaining power so as to shape societies better to meet the needs of the of 52% of the world's population। অর্থাৎ হচ্ছে যে পলিটিক্সটার মাধ্যমে হচ্ছে সোসাইটিকে শেপ দেয়া যায়, সোসাইটিকে শেপ বা রিশেপ যেটাই বলেন না কেন সেটা দেয়া যায়। এবং যেটাতে বলছে যে ওয়ার্ল্ড পপুলেশনের 52% নিডস ফুলফিল হয় এই পলিটিক্সটার মাধ্যমে। বা সেইখানটাতে আপনি দেখবেন যে এখন যদি উইমেনদের বা ফিমেলদের পার্টিসিপেশন না থাকে, তাহলে আপনি শেপ বা রিশেপ করবেন কেমনে? আপনি তো সেখানে তো আপনি আবারও হচ্ছে সাবঅর্ডিনেট থেকে যাচ্ছেন, আপনি আবারও তো ইনভিজিবল থেকে যাচ্ছেন। আমার কথা কি বুঝছেন আপনারা? বুঝেন নাই? রাজনীতিতে স্যার আবার একটু বলেন। একটা বড় অংশ, রাজনীতিতে একটা বড় অংশ হচ্ছে পুরুষের অধিকারে, মানে পুরুষের দখলে থাকে আসলে। উইমেনরা সেখানে কম পার্টিসিপেট করে, কম অ্যাক্টিভ থাকে, এরকম অনেক বিষয় আমরা আমাদের কাছে ভিজিবল। এখন বলছে যে একটা সোসাইটিকে পরিবর্তন করতে চাইলে বা পরিবর্তনটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে যে রাজনীতির সাথে সম্পৃক্ততা হওয়া বা পলিটিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ততা হওয়া, সেইটা যদি কম থাকে তাহলে আলটিমেটলি এখানে বলা হচ্ছে যে ডেভেলপমেন্টের বিষয়টা যদি আমরা ধরে নেই তাহলে দেখবো যে ওয়ার্ল্ড পপুলেশনের 52% নিডস হচ্ছে ফুলফিল হয় এই যে আপনার গেইনিং পাওয়ার বা পলিটিক্স এর মাধ্যমে, রাজনৈতিক বা হচ্ছে যে হস্তক্ষেপের মাধ্যমে আসলে, মানে রাজনীতির মাধ্যমে যে বিভিন্ন ধরনের আমরা হাতে নেই তার মাধ্যমে। কারণ উইমেনদের যদি সেখানে পার্টিসিপেট কম থাকে তাহলে তো সেই সোসাইটি পরিবর্তনে আপনি অংশীদার বা শামিল হতে পারছেন না। আমার কথা কি বুঝছেন? জি স্যার। মানে উইমেনরা তাহলে হচ্ছে পুরুষের সমকক্ষতা তো নাই, বরং হচ্ছে তারা মানে তারা যে আসলে সোসাইটিকে যে পরিবর্তন করবে বা হচ্ছে তারা পরিবর্তনের সাথে সংযুক্ত হতে পারতেছে না। এখন যখন উইমেন একজন ফিমেল এমপি হবে, সে কিন্তু ডেফিনেটলি একটা উইমেনদের একটা সমস্যা হলে সে আগ্রহ সহকারে বেশি করে দেখবে, ওই বিষয়টা নিয়ে বেশি ভাববে, বুঝছেন কথাটা? বা যখন পলিসি তৈরি করবে তখন কিন্তু সে women দের নিয়ে ভয়েস রেজ করবে। যদি সে না থাকে তাহলে কিন্তু সে ওই জায়গা থেকে মানে ডিটাচ হয়ে যাবে। বুঝছেন মনে হয়? ধরে নিলাম যেহেতু কেউ কোনো কথা বলতেছেন না। বুঝেন নাই এখনো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন থার্ড ওয়ার্ল্ডে
আচ্ছা, উইমেন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড, এখানে বলা হচ্ছে যে কলোনিয়ালিজম থার্ড ওয়ার্ল্ডে উইমেনদের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। কলোনিয়াল গভর্নমেন্টস ইন্ট্রোডিউস করেছিল এডুকেশন ফর উইমেন। বুঝছেন না কথাটা কি? বুঝছেন যে কলোনিয়ালিজমের কথা যে আমরা বলি, বলছে যে এই কলোনিয়ালিজম ছিল উইমেনদের জন্য খুব পজিটিভ বিষয়। কারণ কি, ডেভেলপমেন্ট এবং কলোনিয়ালিজমের কথা এই দুইটা টার্মই হচ্ছে থার্ড ওয়ার্ল্ডে উইমেনদের জীবনকে পরিবর্তন করেছে। অর্থাৎ কলোনিয়াল গভর্নমেন্ট যখন ছিল তখন হচ্ছে এডুকেশন ফর উইমেন এটাকে ইন্ট্রোডিউস করেছিল। বুঝছেন আমার কথাটা? নারীদের শিক্ষা ব্যবস্থার উপর জোর দেয়া, সেটা যখন আমরা কলোনিতে ছিলাম বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যখন কলোনির আওতা ছিল, তখনই এই উইমেনদের উপর বেশি মানে উইমেনদের উপর জোর দেওয়া হয়েছিল এবং তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিল ফ্রম সাম ভেরি আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স সাচ অ্যাজ ফিমেল সার্কামসিজন। অর্থাৎ বলছে যে একদিকে হচ্ছে যখন কলোনিয়ালিজম আমরা সবাই বলি যে কলোনিয়ালিজম আমাদের জন্য একটা নেগেটিভ অ্যাসপেক্ট, তাই না? আমরা 200 বছর ছিলাম বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথা যদি আমরা চিন্তা করি, বলছে এই কলোনিয়ালিজমটাই হচ্ছে উইমেনদের জন্য পজিটিভ। কারণ হচ্ছে এই কলোনিয়ালিজমের সময় যে গভর্নমেন্ট ছিল, তারাই প্রথম ইন্ট্রোডিউস করেছিল উইমেনদের এডুকেশন। তারাই ইন্ট্রোডিউস করেছিল, বুঝতে পারছেন? এবং বলছে যে আপনার অনেক উইমেনদের যে অনেক আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স তারা হচ্ছে মানে কি ফেস করছে, এবং বলছে আইডিয়াস অ্যাজ টু হাউ উইমেন শুড বিহেভ, এবং বলছে তাদের নিজস্ব একটা আইডিয়া ছিল যে উইমেনরা কিভাবে বিহেভ করবে এবং হোয়াট ওয়ার্ক ইট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দেম টু ডু, এবং কোন কাজগুলো করা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এটাও আবার নির্ধারণ করে দিয়েছে বা এটা হচ্ছে আইডেন্টিফাই করে দিয়েছে। শিক্ষারও সুযোগ করছে। আবার বলছে যে নেগেটিভ, এই কথাটা হচ্ছে নেগেটিভ, যেহেতু বার্ড দিয়ে বলছে যে, কিন্তু মানে প্রথম কথাটা হচ্ছে পজিটিভ যে শিক্ষা ব্যবস্থা করছে, কিন্তু বলছে যে তারা কি করবে, তাদের আইডিয়া বা তাদের ধারণা বা হচ্ছে তাদের কি করা উচিত, এটাও আবার হচ্ছে সেই কলোনিয়ালিজমের সময় নির্ধারণ করা হয়েছে যে উইমেনরা এটা করবে বা ম্যানরা এটা করবে, এরকম একটা বিষয়। বলছে বিশ্বব্যাপী যদি আমরা দেখি যে অনেক বেশি পার্থক্য রয়েছে উইমেনদের পজিশনে, বলছে ম্যাটেরিয়ালি এবং কালচারালি এবং ম্যাটেরিয়ালি যদি আমরা হিসাব করি, দেখি যে উইমেনদের পজিশনের ক্ষেত্রে অনেক বেশি পার্থক্য রয়েছে। ইস্ট এশিয়াতে বলছে যে কনফুসিয়ান ট্রেডিশন ইজ অলসো ক্লিয়ার অ্যাবাউট দ্য ইনফেরিয়র পজিশন অফ উইমেন। উইমেনদের ইনফেরিয়র পজিশনটা কেমন ছিল সেটা কনফুসিয়ান কি আছে সেদিকে না যায়, ইনফেরিয়র পজিশন সেই খুব বেশি পরিষ্কার হয়েছিল, আসলে আমাদের কাছে ভিজিবল হয়েছিল। উইমেন এন্টার লেবার মার্কেট, উইমেনরা হচ্ছে লেবার মার্কেটে বা হচ্ছে কাজে তারা অংশগ্রহণ করেছিল, পার্টিসিপেট করেছিল, কিন্তু but because of their inferiority they end up with a double burden। মানে বলছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে উইমেনরা করেন অনেক সময় দেখবো যে হচ্ছে ওই যে ছোট ছোট নদী থেকে বালু তুলে দেখছেন, দেখেন নাই বালু তুলে জাহাজ থেকে? জি স্যার, আমাদের এলাকায় মহিলারা তুলে। হ্যাঁ, মহিলারা কিন্তু করে থাকে নাকি, কারণ এরকম ঝুঁকিপূর্ণ কাজ তারা করে। এখন বলছে যে তারা হচ্ছে যে লেবার মার্কেটের সাথে যুক্ত হচ্ছে বা প্রবেশ করছে, কিন্তু তারা
ডাবল বার্ডেন নিয়ে প্রবেশ করছে। এক হচ্ছে তাদের চাইল্ড কেয়ার করতে হচ্ছে, বাসায় গিয়ে বাচ্চা কাচ্চা দেখাশোনা করতে হচ্ছে, তারপর ডোমেস্টিক ওয়ার্ক করতে হচ্ছে, তারপরে হচ্ছে আবার তাদের হচ্ছে ওই যে মানে চাকরিটাও করতে হচ্ছে বা কাজটাও তাদেরকে করতে হচ্ছে, মানে এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, এটা সব জায়গায় আছে এরকম, বুঝছেন বিষয়টা? এখন হচ্ছে মানে এমন দেশগুলোতে যেখানে হচ্ছে সিচুয়েশন ইজ ভেরি আনইভেন, এমন সিচুয়েশনে বলছে সিচুয়েশনটা আসলে আনইভেন হচ্ছে পুরুষরা বেশি ফেসিলিটিস পাচ্ছে, কম্পারেটিভলি উইমেনরা কম ফেসিলিটিস পাচ্ছে, এবং men are still usually firmly in control, এবং পুরুষরা এখনো মানে নরমালি হচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করছে আসলে। এটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের যে উইমেনদের পজিশন বা উইমেনদের অবস্থা, বুঝতে পারছেন? সিচুয়েশনটা আনইভেন এবং তাদেরকে এখনো পুরুষ কর্তৃক হচ্ছে অনেক ভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইউজুয়ালি ফার্মলি ইন কন্ট্রোল, তারা হচ্ছে খুব শক্তভাবেই তারা এখনো নিয়ন্ত্রণে, পুরুষের নিয়ন্ত্রণে বা পেট্রিয়ার্ক প্র্যাকটিসের নিয়ন্ত্রণে, বুঝতে পারছেন? এই হচ্ছে থার্ড ওয়ার্ল্ডে উইমেন। তো বুঝতে পারছেন মনে হয় সবাই, নাকি বুঝেন নাই? হ্যাঁ, কোয়েশ্চেন আনসার পর্ব, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। স্যার 7 নাম্বারটা একটু আরেকবার বলবেন, এটা প্রবলেমের জন্য শুনতে পাইনি। আয়েশা সিদ্দিকা, অবশ্যই কোশ্চেন শুনতে হলে তোমাকে, হ্যাঁ, ন্যাচারালাইজেশন একজনে ন্যাচারালাইজেশন বোঝেন না, আর একজন হচ্ছে 7 নম্বরটা বোঝেন না, মানে কি? আয়েশা সিদ্দিকা কোনটার কথা বলছিলেন, পয়েন্টটা বলেন। স্যার জেন্ডার এন্ড পলিটিক্স। দুইটা নাকি? এখন হচ্ছে যে ন্যাচারালাইজেশন যেটা, সেটা হচ্ছে যে হচ্ছে বায়োলজিক্যালি হচ্ছে সবকিছু আসলে পুরুষের পক্ষে চলে যাচ্ছে, মানে পুরুষকে এমফেসাইজ করা হচ্ছে। মূল কথা হচ্ছে মানে পুরুষের পজিটিভ সবকিছু, বাট সেই অনুপাতে সেই দৃষ্টিভঙ্গি থেকে মানে একদিকে বলা হচ্ছে যে উইমেনরা এই কাজটার জন্য খুব ফিট, বা তারা ফাস্ট কাজ করতে পারে, বা তারা হচ্ছে তাদের কাজের জন্য তারা একুরেট, বাট হচ্ছে অল্টারনেটিভলি তারা হচ্ছে কাজ করতে গেলে দেখা যাচ্ছে চিপ রেট পায়, ওয়েজ কম পায়, বা হচ্ছে এইভাবে আসলে একটা মানে ডিসক্রিমিনেশনও হতে পারে, যে একটা ডিসক্রিমিনেশনও তৈরি করে ফেলতেছে, মানে বায়োলজিক্যাল বিষয়ের উপর বেস করে। বায়োলজিক্যাল এই কাজটা তুমি করতে পারবা না, বা হচ্ছে দেখবেন যে গার্মেন্টসে একই কাজ হচ্ছে মেলরাও করে ফিমেলরাও করে, মেলরা করলে বেশি টাকা পায়, ফিমেলরা করলে কম টাকা পায়। হ্যাঁ, মানে এটা হচ্ছে ধরেন যে এক কথা আপনি বাস্তবতাও বলতে পারেন যে হচ্ছে মানে বায়োলজির উপর বেস করে হচ্ছে তাদেরকে আলাদা ভাবে আলাদা চোখে দেখা, আলাদা ট্রিট করা। মানে ন্যাচারালাইজেশন মিনিংটা হচ্ছে মানে আসলে এটা মানে স্বতঃসিদ্ধ একটা বিষয়, ধরেন যে এই প্র্যাকটিসটাই চলে আসছে, এই বিষয়টার কথা বলছে আর কি, বুঝতে পারছেন? সকাল সকাল বুঝতে পারছেন ন্যাচারালাইজেশন? আচ্ছা, এরপরে আসেন জেন্ডার অ্যান্ড পলিটিক্স। আয়েশা সিদ্দিকা বলছিল যে জেন্ডার অ্যান্ড পলিটিক্স অর্থাৎ হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে উইমেনদের মানে আমাদের সোসাইটি তো পরিবর্তন হচ্ছে, রাজনীতির সাথে যারা যুক্ত থাকে, যারা পলিসি মেকিং এ থাকে, তারাই অনেকাংশে এই পরিবর্তনটা করে থাকে। মানে আমি কি পরিবর্তন, আমি ধরেন আপনাকে সচেতন করতে পারবো, রাস্তাঘাট কালভার্ট এটা সেটা তৈরি করতে হলে সেটা একটা পলিসি লাগবে না, বা হচ্ছে আপনার অবস্থান কর্তৃক তারা
নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? এখন বলছে উইমেনদের যদি পার্টিসিপেশন কম থাকে এখানে, তাহলে কিন্তু সেই পরিবর্তনের জায়গায় কিন্তু তারা নাই, তারা অ্যাবসেন্স। তারা যখন অ্যাবসেন্স থাকে তারা ইনভিজিবল থেকেই যায়, তখন কিন্তু পুরুষরাই কর্তৃত্বে থাকবে, পুরুষরাই বেশি পরিবর্তনের সাথে সংযুক্ত থাকবে, আবার পুরুষদের ভালোর জন্যই তারা কাজ করবে, উইমেনরা আসলে পিছিয়ে থাকতেছে। এটা হচ্ছে জেন্ডার অ্যান্ড পলিটিক্স, মানে হচ্ছে উইমেনদের যে বিষয়টা ফোকাস করছে যে আসলে পরিবর্তনের সাথে তারা কম সংযুক্ত, ফলে তারা হচ্ছে মানে হচ্ছে কম সংযুক্ত থাকার ফলে যে কোনো পলিসি মেকিং এর সাথে তারা আসলে নাই। তারা যখন নাই তখন কিন্তু তারা এমনিতেই ইনভিজিবল আসলে হয়ে যায়। মানে আপনি রাজনীতির কথা ধরবেন যেখানে উইমেনদের পার্টিসিপেশন কম, তা রাজনীতির মাধ্যমে কি করে? পলিসি মেকিং করে, এটা দেশকে পরিবর্তন করা সম্ভব, আর অনেক কিছু করা সম্ভব। সেখানে যদি উইমেনদের পার্টিসিপেশন কম থাকে তাহলে হচ্ছে কিন্তু একটা ইমব্যালেন্স এমনিতে হয়ে যায়। 5 জন যদি পুরুষ এমপি থাকে, 5 জন যদি নারী এমপি থাকে, তাহলে কিন্তু সমান সমান মানে ফ্যাসিলিটিস সবাই পাবে। মানে 5 জন কথা বলবে, ধরেন পুরুষের পক্ষে 5 জন বলে আবার নারীর পক্ষে। হ্যাঁ, দাদা আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আমি ওই হ্যাঁ ইসলামিক স্টাডিজ। হ্যাঁ 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 বুঝছি। না ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আজকে ভর্তি করছেন? আচ্ছা, তো হচ্ছে মানে জেন্ডার এবং পলিটিক্সটা হচ্ছে মানে প্রথম ধরনের পলিটিক্স এর মাধ্যমে আসলে পরিবর্তন করা সম্ভব, এবং যে ওয়ার্ল্ড পপুলেশন তাদের 52% নিডস বা ডিমান্ড ফুলফিল করা হয় পলিটিক্স এর মাধ্যমে। এবং যখন 52% মানে পলিটিক্স এর মাধ্যমে ফুলফিল করা হয়, সেখানে যদি উইমেনদের পার্টিসিপেশন কম থাকে, তাহলে কিন্তু সেই পরিবর্তনের জায়গায় কিন্তু তারা অ্যাবসেন্স থাকে, তারা কিন্তু আসলে থাকে না। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। আয়শা সিদ্দিকে কই, বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে আর কারো কোনো মানে কোয়েশ্চেন আছে কিনা? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, হ্যাঁ, না স্যার, বুঝতে পারছি এ পর্যন্ত। সবাই বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কি আমি শেষ করে দেব? আগামীকালকে থেকে আপনারা বিকালে ক্লাস করেন, অসুবিধা আছে কোনো আপনাদের? 4 নাম্বার পয়েন্ট বুঝাই দেন। আবার 4 নম্বর এটা বুঝেন নাই? সোশিওলজিতে একটা ডিসক্রিমিনেশন আছে, সেটা বুঝেন নাই? মানে হচ্ছে যে আপনি যদি দেখেন থিওরিস্টদের দিকে তাকান, দেখবেন যে অনেক পুরুষ থিওরিস্ট আছে যারা হচ্ছে পুরুষদের নিয়ে কথা বলে, বা অগ্রাধিকারটা তাদের জীবদ্দশা তারা পুরুষদের ফ্যাসিলিটিস গুলো নিয়ে কথা বলে, বাট কম্পারেটিভলি উইমেন সোশিওলজিস্ট খুব কম, এবং একজনের নাম মেনশন করা হয়েছে, মার্গারেট মিড। উনি হচ্ছে notable একজন। তো এইটাও যদি আপনি কম্পেয়ার করেন যে হচ্ছে পুরুষ সোশিওলজিস্ট আছে, সেখানে একজন হচ্ছে নারী সোশিওলজিস্ট। এই আসলে এটা হচ্ছে সোশিওলজিতে আসলে একটা ডিসক্রিমিনেশন। বুঝছেন? বুঝছেন? বুঝেন নাই?
স্যার তাইলে 3 নম্বরটা একটু বলে দেন, তখন আমার এখানে নেট স্লো ছিল, কথা কাটা কাটা ছিল, কথা কাটা কাটা। আচ্ছা তো ভিডিও তো হচ্ছে এই সমস্যা একাই কথা বলে যায়। আরে হয় কি সবার মাইক মনে হয় অফ থাকে তো এইজন্য অন করে কথা বলতে বলতে একটু লেট হয়ে যায় হয়তো। যে কোশ্চেন করে সে তো রেসপন্স করবে। যাই হোক কোনটা বলে কি 3 নম্বরটা জি স্যার, নাম্বারটা ডাবল হয়ে যাচ্ছে। আমার তো এত কথা বলতে ইচ্ছে করে স্যার না। একজন স্যার রেকর্ড তো করা হয়েছে, ওইখান থেকে না আর শুনে নেবে। এটাই তো রেকর্ড তো হচ্ছেই, ওটা দেখে নিবি তাহলে হ্যাঁ ওইটা দেখে দেখে কইরেন। এই সৌরভ বলতেছে স্যার জি স্যার সবগুলো আবার পুরাই এক্সপ্লেইন করে দেন আরেকবার। এই মেয়ে তাহলে তো আমার আরেকবার লাগবে। এই মেয়ে তাহলে তো আমার লাগবে না। এখন তো এত সমস্যা, আমি নেট চলে যাবে, নেট স্লো, এই জন্য হচ্ছে যারা রেকর্ড করছেন ওইগুলো থেকে একটু হেল্প নিয়েন আপনারা, বুঝছেন? তার কালকে কখন ক্লাস হবে? কালকে হচ্ছে বিকেলে করেন। জি স্যার বিকালের দিকে অনেকে সমস্যা থাকে স্যার, ডাউন থাকে আর কিছু সকাল সকাল থেকে ভালো হয়ে গেছে। নেট ডাউন থাকে? জি স্যার। সকালে নিলে সবার জন্য সুবিধা। আরো সকালে করেন তাহলে, আমার পুরো দিন চলে যায় আপনাদের নিয়ে হচ্ছে। স্যার স্যার এই কয়দিন নেট এমনি স্লো, আমি ওয়াইফাই চালাই তাও আমার নেট অনেক স্লো স্যার। ওই যে ইয়ার সাবমেরিনে কেবল প্রবলেম হওয়ার জন্য ওইটা ঠিক করছে নেট সব জায়গায় কালকে রাতে, ঠিক করছে এটা। বলা লাভ নাই। কেবল ঠিক হয়েছে তো? কালকে রাতে ঠিক হয়েছে। ঠিক হলে তো ঠিক আছে, আর তো সমস্যা নাই। তাহলে সমস্যা হলে সাইদরে বইলে দাও, ও হচ্ছে টিম এর সাথে কথা বলতে না। হ্যাঁ ওদের এলাকার লোক তো। সাইদের কথাই তো বেশি কাইটা কাইটা আসতেছে, ঠিক কেমন হইলো? ওই তো বেশি সমস্যা নাকি? স্যার আমি হচ্ছে মোবাইলে হটস্পট দিয়ে ইউজ করি তো ল্যাপটপে, এইজন্য হচ্ছে নেটে সমস্যা করে। এমনি নেট ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা হচ্ছে ওই যারা যারা হচ্ছে একবারে ক্লিয়ার বুঝতে পেরেছো, তারা একটু যারা একটা পয়েন্ট মিস করছে ওদেরকে একটু হেল্প করো। হ্যাঁ ওদেরকে একটু হেল্প করো। স্যার ভিডিও আছে তো, ভিডিও রিপিট করে দেখলেই তো পারবে, বুঝছো? ভিডিও যখন সবার নোট করা হয়ে যাবে, তখন কিন্তু ডিলিট করে দিবা সাইট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি। স্যার আগামী কালকে সময়টা কখন? আগামী কালকে 8টায় করেন। 8টায়? কয়টা থেকে উঠি আর এটা কি কইলেন? না নেটে স্যার বিকেলে নেটে অনেক সমস্যা। করবা আর কি করবা? স্যার 9টার দিকে ভালো হয়। 9টার দিকে সকালে একটু লজিক না। এবার সবাই রেসপন্স করছে সকাল 8টার ক্লাস শুনে। আমি ঘুম থেকে উঠি 8টায়। সকাল সকাল ক্লাস করা যায়, বিকালে ফ্রেশ মাইন্ড, ফ্রেশ একটা ব্যাপার আছে। কি সকাল স্যার আমি আরিফার সাথে সকালে রেকর্ড করে আমাদের না, আরিফাই তো বললো বিকালে করার কথা। আর এইভাবে সবার মতামত নিলে একজন এক একটা মতামত দিবে, আপনি একটা বলে দেন, ওইটাই ফিক্সড হয়ে যায়। নিন স্যার, আপনার সময় আপনি নিন স্যার, এইভাবে হবে না স্যার, আপনি যখন সময় তখন নেন স্যার। রাত 12টার পরে নেট ভালো থাকে। হ্যাঁ এই তো আমি তো আমার ইয়ে হচ্ছে, আমি সবার কথা শুনি, আগে তো আপনাদের শুনতে হবে। বিবেচনা করে বললেন আপনাদের মধ্যে একটা সাইকোলজি ডেভেলপ করবে, সাইকোলজি ডেভেলপ করবে, স্যারটা আমাদের কথা শুনে আমি উল্টো পথে হাঁটবো, তখন আমার সাথে হেমিলেনের বাসিওয়ালার মতো আমার পিছনে পিছনে আসবেন, বুঝছেন? আচ্ছা স্যার 9টাই থাক। যদি পরিবর্তন করি আমি, তাহলে মানে আপাতত 9টাই থাক। যদি আমি পরিবর্তন করি তাহলে হচ্ছে আমি জানিয়ে দেবো সিআরদেরকে। হ্যাঁ জি স্যার।
ওই টাইম অনুযায়ী আপনারা ঢুকবেন, ঠিক আছে? জি স্যার। ছবি ওকে, আল্লাহ হাফেজ। তাহলে ভালো থাকেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম।